হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আজকে যে পর্বটা হতে চলেছে তা তোমরা সবাই জানো যে এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে তার ম্যাথের যে কোশ্চেনগুলো রয়েছে তার সলিউশন চলছে। এই পর্বে আজকের পেজ নম্বর 238 তার যে প্রবলেমগুলো রয়েছে তার সলিউশনগুলো দেখে নেব। তা অবশ্যই যারা ভিউয়ার্স রয়েছো তোমাদের একটি কথা বলবো আমি, যে এখানে কন্টেন্টগুলো সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ, তাই হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো স্টুডেন্ট রয়েছো প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে করে তোমাদের ন্যায় বাকি যে সমস্ত স্টুডেন্ট এখনও এই প্ল্যাটফর্মে যুক্ত হয়নি তাদের অঙ্ক নিয়ে যে ভ্রান্ত ভয় রয়েছে সেই ভয়টা তারা যেন কাটিয়ে উঠতে পারে। তা দেখে নেওয়া যাক আজকের এবিটিএ টেস্ট পেপারে যে পেজ নম্বর 238, এবিটিএ পেজ নম্বর হচ্ছে 238 এর যে প্রবলেমগুলো আছে তার সলিউশনগুলো আজকে দেওয়া হবে। তা প্রথমে দেখো একের দাগে যে একের অঙ্কটা রয়েছে কি বলেছে, আগে অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে। রয়েছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r%। তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? তোমাদের যে সূত্রটা জানা আছে কি, যে পি একটি বিষয় যদি r% রেটে বাড়তে থাকে তাহলে n বছর পর কত হয়? পি ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দা পাওয়ার n, এটাই দাঁড়ায়। কিন্তু এক্ষেত্রে দেখো কি দেওয়া রয়েছে, আর এর জায়গায় রয়েছে 2r, সব কিছুই একই। আর যেহেতু জনসংখ্যা বাড়ছে তাই আমরা প্লাস নেবো, যদি কমতো তাহলে মাইনাস নিতাম। আর 2r% দেওয়া আছে, তাহলে আর এর জায়গায় এখানে হয়ে যাবে 2r। এবার দেখো 2 দিয়ে ক্যান্সেল করলে কি হবে? 1 প্লাস r বাই 50 হোল টু দা পাওয়ার n। কেন? 2 50 100। তাহলে যে কটা অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। এরপরে 2 এর দাগে যে প্রশ্নটা রয়েছে তা দেখে নেব কি রয়েছে। এ একটি ধনাত্মক সংখ্যা, আর একটা সম্পর্ক রয়েছে a is to 27/64 সমানুপাত 3/4 is to a। তাহলে জানতে চেয়েছে এর মান কত হবে। তা দেখো এক্ষেত্রে আমরা কি জানি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চারটে পদ রয়েছে। প্রথম এবং চতুর্থ পদের গুণফল দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? a ইন্টু এ, প্রথমের সঙ্গে চতুর্থ, সমান কি দ্বিতীয় ইন্টু তৃতীয়, অর্থাৎ 27/64 ইন্টু 3/4। তাহলে a ইন্টু এ সমান কি? a স্কোয়ার। আর এদিক থেকে পাচ্ছি 27 3 81, 64 4 256। এটা আবার যদি আমরা পারফেক্ট স্কোয়ার ফরম্যাটে লিখি চলে আসছে 9/16 এর হোল স্কোয়ার। যেহেতু বলেছে a একটি ধনাত্মক, তার মানে নেগেটিভ টার্মটা আমরা নেগলেক্ট করব, চলে আসবে a সমান 9/16। তাহলে দেখো চারটে অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। এরপর একের দাগের যে 3 অঙ্কটা রয়েছে জ্যামিতি থেকে, এবিসিডি একটি ট্রাপিজিয়াম, তার বলেছে এবি সমান্তরাল ডিসি এবং এডি ও বিসি বাহুর উপর দুটি বিন্দু পি এবং কিউ এমনভাবে অবস্থিত যাতে করে পি কিউ সমান্তরাল সিডি এবং পিডি সমান 18, বি কিউ সমান 35, কিউসি সমান 15 হলে এডির দৈর্ঘ্য কত? তা অঙ্কটা আশা করি তোমরা কিছুই বুঝতে পারোনি, কেননা ছবিটা না আঁকলে তোমরা জ্যামিতির অঙ্ক মোটেও কিছু উদ্ধার করতে পারবে না। তাহলে ছবিটাই আঁকি। বলেছে কি, বলেছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম। এই একটা ট্রাপিজিয়াম রয়েছে এবিসিডি, এবিসিডি। আর কি বলেছে না, এবি সমান্তরাল সিডি, সেইভাবে আঁকাই আছে। এবি আর সিডি দেখতে পাচ্ছ দুটো সমান্তরাল। এডি ও বিসি বাহুর উপর পি এবং কিউ দুটি বিন্দু, পি ও কিউ দুটি বিন্দু, যাতে করে কি পি কিউ সমান্তরাল সিডি হয়। পি কিউটা হবে সিডির সমান্তরাল। মান দেওয়া আছে পিডি সমান 18, পিডি রয়েছে 18, আর বি কিউ রয়েছে
35, কিউসি 15। জানতে চেয়েছে এডি এর দৈর্ঘ্য। এডি এর দৈর্ঘ্য জানতে চেয়েছে। আমরা প্রথমে এপির মানটা বার করে নেব। তা থ্যালেসের উপপাদ্যে যেটা রয়েছে সেখান থেকে আমরা কি পাবো, এপি বাই পিডি সমান বিকিউ বাই কিউসি। তাহলে দেখো এপি সমান কত পাবো, বিকিউ বাই কিউসি ইন্টু পিডি। কেন, পিডি ভাগ ছিল, ওপারে গেলে গুণ হবে। এবার মানগুলো বসিয়ে দিই। বিকিউ রয়েছে 35, পিডি রয়েছে 18, আর এদিকে কিউসি নিচে রয়েছে 15। 5 দিয়ে কাটাকাটি করলে 5 3 15, 5 7 35, 3 6 18, অর্থাৎ 6 7 42 পেয়ে যাচ্ছে। তাহলে দেখো এপি আমরা পাচ্ছি 42 আর পিডি আমাদের দেওয়া রয়েছে 18। জানতে চেয়েছে কি এডি। এডি সমান কি এপি আর তার সঙ্গে যোগ করতে হবে পিডি। এপি আমরা পেয়ে গেছি 42 আর পিডি রয়েছে 18, যোগ করলে অবশ্যই এটা হয়ে যাবে 60। তাহলে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে দেখো সঠিক অপশানটা চলে আসছে অপশান এ, 60 সেন্টিমিটার। এরপর 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে 2x সমান sec a। আগে অঙ্কটা লিখব 2x সমান sec a, আর কি রয়েছে 2/x সমান tan a, এই দুটো দেওয়া আছে। জানতে চেয়েছে কি 2 ইন্টু এক্স স্কোয়ার, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এর ভ্যালুটা কত। তা দেখো প্রথমে আমরা কি করব, যে সেকে বা ট্যানে আছে এগুলোকে রিমুভ করব, অর্থাৎ এখানে বলতে পারি এ বর্জিত সম্পর্ক। তাহলে দেখো প্রথমে আমরা কি ইউজ করব, যে সেক আর ট্যানের যে ফর্মুলা রয়েছে, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান আমরা কি জানি 1। তাহলে এবার সেক স্কোয়ার এ বলতে কি পাবো, 2x এর হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এ বলতে 2/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তো এটা স্কোয়ার করলে পেয়ে যাবো 4x স্কোয়ার, এটা থেকে আসবে 4/x স্কোয়ার সমান 1। এবার দেখো এখান থেকে আমরা 4 কমন নেব, নিলে কি পাবো, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 1। 4 বলতে দুটো 2 এর গুণফল, যেহেতু এখানে রিকোয়ারমেন্টটা দেখো 2 একটা রয়েছে, তার মানে আমরা 4টাকে না পাঠিয়ে শুধুমাত্র 2 পাঠাবো আর একটা 2 রেখে দেবো। তাহলে চলে আসছে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, একটা 2 ওপারে গেলে হাফ হয়ে যাচ্ছে। তাহলে যে সঠিক উত্তরটা চলে আসছে তোমাদের দেখো অপশানে রয়েছে অপশান এ। অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। এরপর 5-এর দাগে যে অঙ্কটা রয়েছে তা দেখে নেব। 5-এর অঙ্কে কি রয়েছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস আর তার কর্ণের দৈর্ঘ্য রয়েছে ডি। তাহলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কি। তা ঘনকের ক্ষেত্রে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব। ধরে নিচ্ছি ঘনকের বাহু এ, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল এস সমান কি জানি আমরা 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু এ স্কোয়ার। আর কর্ণটা আমরা জানি ডি সমান বাহু গুণিতক √3, তাহলে চলে আসছে √3 ইন্টু বাহু। এবার দেখো ডি স্কোয়ার করবো কাজের সুবিধার্থে, ডি স্কোয়ার করলে কি হবে √3 এর হোল স্কোয়ার। এবার √3 কে 2 বার গুণ করলে আমরা পাবো 3, এ কে 2 বার গুণ করলে এ স্কোয়ার। এবার দেখো এস আর ডির মধ্যে সম্পর্ক আনতে গেলে আমাদের এটাকে এলিমিনেট করতে হবে, তার জন্য আমরা করবো কি এস বাই ডি স্কোয়ার। তাহলে এস সমান 6 এ স্কোয়ার আর ডি সমান পেয়েছি 3 এ স্কোয়ার। তাহলে ডান দিকে আমরা কি পেয়ে যাচ্ছি, ডান দিকে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার ক্যান্সেল হবে, 6/3 সমান 2। তাহলে চলে আসছে ডি স্কোয়ার সমান s/2। কোন অপশনটা আসছে দেখো, অপশন ডি চলে আসছে তোমাদের সঠিক উত্তর। এবার আমরা 1-এর দাগের শেষ প্রশ্ন 6-এর যে অঙ্কটা রয়েছে রাশি বিজ্ঞান থেকে, আগে সংখ্যাগুলো আমি লিখে নেব। 1 2 3 8 10 রয়েছে 6-এর প্রশ্নে, 1 2 3 8 10, আরো আছে 8 3 2 8, 8 3 2 8, 3 2 8 8, 3 2 8 8। এখানে কি বলেছে,
যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যের সংখ্যাগুরু মান কত। সংখ্যাগুরু মান বলতে যেটা সব থেকে বেশিবার রয়েছে। তাই এক্ষেত্রে দেখো, দেখলেই বোঝা যাচ্ছে যে সব থেকে বেশিবার রয়েছে দেখো 8, 1 2 3 4 5, 8 রয়েছে 5বার, আর কোনো টার্মই 5বার নেই। তার মানে এক্ষেত্রে সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে 8, যা তোমাদের অপশানে রয়েছে অপশান বি। এরপর আমরা 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে শূন্যস্থান পূরণের, প্রথম অঙ্ক দেখো, 1 বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9, তাহলে বার্ষিক সরল সুদের হারটা কত। আসল ও সুদাসলের অনুপাত 8:9। তা দেখো কি রয়েছে, আসল ইস টু সুদাসল, সেটা সমান 8:9। তাহলে আমরা ধরে নিচ্ছি আসল 8x আর সুদাসল হয়ে যাবে 9x। তার মানে সুদটা কত পাবো, সুদ পেয়ে যাব, সুদাসল বলতে সুদযুক্ত আসল, সেখান থেকে আসলটা বাদ দেবো, অর্থাৎ 9x - 8x সমান x। এবার আমরা কি জানি, সুদ সমান পি, পি বলতে কত রয়েছে 8x, পি এখানে 1 বছর, আরটা আমাদের জানতে চেয়েছে, আর বলতে সুদের হার। দুই দিক থেকে এক্স এক্স ক্যান্সেল হলে আর ইকুয়াল টু 100/8, 4 দিয়ে কাটাকুটি করলে 4 2 8, 4 25 100, 25/2 সমান 12.112। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এরপর আমরা 2-এর দাগে যে 2-এর অঙ্কটা রয়েছে তা দেখে নেব। কি রয়েছে দেখো, 2-এর দাগে 2-এর অঙ্কে বলেছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা গুণফল 64, তাহলে তাদের মধ্য সমানুপাতি কত। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ পজিটিভ টার্মস হবে, আর কি ক্রমিক সমানুপাতি, পরপর সমানুপাতিতে রয়েছে। আমি ধরে নিচ্ছি 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা এ বি সি, তার মানে আমরা পেয়ে যাব a:b সমানুপাত b:c। তাহলে এর আগে যে অঙ্কটা করিয়েছি আমরা সেই সূত্র অনুযায়ী পেয়ে যাব প্রথমের সঙ্গে চতুর্থ আর দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়। দ্বিতীয় আর তৃতীয় গুণ করলে পেয়ে যাব b², প্রথম আর চতুর্থ গুণ করলে পাবো ac। এবার যে গুণফলটা দেওয়া আছে 3টে সংখ্যার, সেটাকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদের এবিসি একটা ফরম্যাট তৈরি করতে হবে। এখানে দেখো এবিসি নেই, আমাদের এবিসিটা তৈরি করতে হবে। কিভাবে, তাহলে এখানে এসি আছে, যদি একটা সিম্পল বি দিয়ে গুণ করি তাহলে এবিসি চলে আসছে, এবং তার যে ভ্যালুটা দেওয়া আছে 64, সেটাকে আমরা কাজে লাগাতে পারবো। তোমাকে সোজা কথা, অঙ্কে যা দেওয়া থাকবে সেটাকে কাজে লাগাতে হবে। তার জন্য আমরা কি করছি, দুই দিকে বি দিয়ে গুণ করছি, b² রয়েছে, বি দিয়ে গুণ করলে হয়ে যাবে b³, আর এদিকে চলে আসছে এ বি সি, এটার ভ্যালু দেওয়া রয়েছে 64, সেটা সমান কি 4³ তাহলে বি সমান চলে আসছে 4। তাহলে সঠিক উত্তর কত, 4। এবার 3-এর প্রশ্নে কি রয়েছে দেখো, এবিসি ও ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 30 সেমি ও 18 সেমি। আবার বলেছে দুটো ত্রিভুজ সদৃশ কোণী, সদৃশ আর কি। তাহলে আমি ছবিটাকে এঁকে ফেলি, এবিসি আর রয়েছে ডিইএফ, এ বি সি ডি ই এফ। কি কি দেওয়া আছে, বিসি সমান 9 সেন্টিমিটার, জানতে চেয়েছে ইএফ, ইএফ এর ভ্যালুটা কত। এবার দেখো দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের পাঠ্যপুস্তকে উদাহরণে একটা অঙ্ক রয়েছে যে তাদের পরিসীমার অনুপাতটা অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান হবে। প্রথম যে ত্রিভুজটা তার পরিসীমা রয়েছে 30 সেন্টিমিটার, আর দ্বিতীয় যে ত্রিভুজটা তার পরিসীমা রয়েছে 18 সেন্টিমিটার। এটা হচ্ছে 30 আর এটা 18। তাহলে দেখো 30/18 কি লিখলাম, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা। তাহলে প্রথম ত্রিভুজে একটা বাহু যদি আমরা বিসি নিয়ে নিই 9 সেন্টিমিটার, দ্বিতীয় ত্রিভুজে অনুরূপ বাহু হয়ে যাবে ইএফ। তার মানে চলে আসছে ইএফ সমান, এটা এপারে এলে উপরে উঠে যাবে 9, আর 30/18 উপায় গেলে 18/30 হয়ে যাবে। 3 দিয়ে কাটাকুটি করি, 3 10 এ 30, আর 3 3 এ 9, তাহলে 18 3 এ 54/10 সমান কত হয়ে যাচ্ছে 5.4। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর 4-এর দাগে যে অঙ্কটা রয়েছে
ত্রিকোণমিতি থেকে খুব সহজ অঙ্ক কি রয়েছে দেখো, রয়েছে 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কয়ার থিটা, আর রয়েছে 3 sin স্কয়ার থিটা। এটার ভ্যালু কত? তা দেখো, সেকের উল্টো কি হয়? কসের উল্টো যেমন সেক, সেকের উল্টো কস। তাহলে 4 sec স্কয়ার থিটা উপরে গেলে cos স্কয়ার থিটা হয়ে যাবে। 1/1 প্লাস cot স্কয়ার থিটা সমান আমরা কি জানি? cosec স্কয়ার থিটা। আর এদিকে থাকছে 3 sin স্কয়ার থিটা বা সমান 4 cos স্কয়ার থিটা। কোসেকটা উপরে গেলে কি হয়? কোসেকের অনন্যক সাইন, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস এদিকে আসছে 3 sin স্কয়ার থিটা। তাহলে দেখো 4 cos স্কয়ার থিটা আর পেয়ে যাচ্ছি 3টে আর এই যে একটা, 4টে sin স্কয়ার থিটা। এবার একটা 4 কমন নেব, নিলে কি আসবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটার যোগফলটা কত হয় সূত্র অনুযায়ী? 1। তার মানে চলে আসছে 4 × 1 = 4। এটাই সঠিক উত্তর। এবার 2 এর দাগের 5 অঙ্কটা দেখে নেব। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখো 5 প্রশ্নে রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। একটা চোঙ আঁকবো। এই চোঙের মধ্যে তুমি যে সব থেকে লম্বা দণ্ড কিভাবে রাখবে? কোনাকুনি বরাবর, অর্থাৎ এইভাবে যে দণ্ডটা রাখা হবে সেটাই হচ্ছে সব থেকে বড়। এই ব্যাসটা বলা আছে 3 সেন্টিমিটার, উচ্চতা বলা আছে 4 সেন্টিমিটার। এবার তাহলে দণ্ডটা দেখো অতিভুজ বরাবর রয়েছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, আর দণ্ডটা কোনটা? অতিভুজ, মানে এই যে অংশটা এটা হচ্ছে দণ্ড। তাহলে অতি সমান আমরা কি জানি? √ভাগ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে দেখো লম্ব বলতে 4, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা সমান কত? 4 স্কয়ার সমান 16, 3 স্কয়ার সমান 9, তাহলে 16 9 25, √25 সমান 5। তাহলে আমরা সর্বাপেক্ষা যে লম্বা দণ্ডটা রাখতে পারবো তার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার। এরপর 6 যে প্রশ্নটা রয়েছে, বলেছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য কি হয়? একই থাকে বা সমান, একই বা সমান থাকে। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা 3 দাগের সত্য মিথ্যা অঙ্কগুলো দেখে নেব। সত্য মিথ্যা অঙ্কে কি রয়েছে দেখো, বার্ষিক 8% হার চক্রবৃদ্ধি সুদে x টাকার n বছরের সুদ, আসল রয়েছে x, সময় রয়েছে n, আর সুদের হারটা রয়েছে r। তাহলে তার সুদটা কত হবে? দেখো x টাকার n বছরে 8% হারে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? x × 1 + r/100 হোল টু দা পাওয়ার n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ আসল যুক্ত চক্রবৃদ্ধি সুদ। সেখান থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, অর্থাৎ x বাদ দিই, তাহলে কি পাবো? চক্রবৃদ্ধি সুদ। কিন্তু এক্ষেত্রে যে ভ্যালুটা দেওয়া আছে তা কোনো মতেই আমার যে বোর্ডে লেখা টার্মটার সঙ্গে মিলবে না। সুতরাং এই যে স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা। 3 এর 1 বিবৃতি হয়ে গেল মিথ্যা। 2 এর বিবৃতি কি রয়েছে? বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্র। দেখে নাও, একটা লম্ববৃত্তাকার শঙ্কু যদি আমি অঙ্কন করি, এবার এর যদি একটা ছেদ নিই আমি, এটা হয়ে গেল ব্যাসার্ধ r, এটা উচ্চতা h, এটা তির্যক উচ্চতা l। তা তোমরা সবাই জানো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তার 3টে বাহু হচ্ছে, একটা l বলতে তির্যক উচ্চতা, আর ভূমি ও লম্ব হচ্ছে যথাক্রমে ভূমির ব্যাসার্ধ r আর উচ্চতা h। তার মানে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে সর্বদা, সেটা সত্য। ছবিতেই দেখতে পাচ্ছ। তাহলে 3 এর দাগে 2 এর স্টেটমেন্ট হয়ে যাচ্ছে সত্য।
তিনের প্রশ্নে কি বলেছে? তিনের প্রশ্নে বলেছে এক্স প্রপোর্শনাল জেড আর রয়েছে ওয়াই প্রপোর্শনাল জেড। তাহলে এই দুটো কন্ডিশন হলে বলেছে এক্স ওয়াই প্রপোর্শনাল জেড হবে কিনা। তা আমরা ক্যালকুলেশন করেই দেখব। দেখো এটাকে ভাঙলে পাবো এক্স সমান কে ওয়ান জেড আর এখান থেকে ওয়াই সমান কে টু জেড, যেখানে কে ওয়ান ও কে টু হচ্ছে দুটি অশূন্য ভেদ্য। যেমন রয়েছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই কত পাবো? এক্স এর মান হচ্ছে কে ওয়ান জেড, ওয়াই এর মান হচ্ছে কে টু জেড। গুণ করলে আসে দেখো কে ওয়ান কে টু আর জেড স্কোয়ার। সমান চিহ্ন আর যদি আমরা ধ্রুবক তুলে দিই তাহলে কি পাবো? এক্স ওয়াই প্রপোর্শনাল জেড স্কোয়ার। আর রয়েছে দেখো এক্স ওয়াই প্রপোর্শনাল জেড, যা মিলছে না, সুতরাং এই বিবৃতিও হয়ে যাচ্ছে মিথ্যা। এবার একটু মজার বিষয় বলি, অনেকে চোখের দেখায় এই বিবৃতি সত্য বলে মনে করে এবং সত্য বলে দেয়। তার কারণটা দেখো, তোমরা যৌগিক ভেদের যে উপপাদ্যটা রয়েছে সেটা যদি একটু রিমেম্বার করো তাহলে দেখলে মনে হবে এক্স ওয়াই প্রপোর্শনাল জেড। তবে এটা হতো কখন? যদি বলা থাকতো যে এক্স আর জেড, আমি ঘুরিয়ে লিখছি, জেড প্রপোর্শনাল এক্স, এক্স জেড এর সঙ্গে প্রপোর্শনাল মানে কি জেডটাও এক্স এর সঙ্গে প্রপোর্শনাল। যদি বলা থাকতো ওয়াইটা ধ্রুবক, আবার এটাকে ঘুরিয়ে লিখলে যদি বলতো জেড প্রপোর্শনাল ওয়াই, তখন এক্স হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা কম্বাইন করে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লিখতে পারতাম জেড প্রপোর্শনাল এক্স ওয়াই, তখন এক্স আর ওয়াই প্রত্যেকটা হচ্ছে পরিবর্তনশীল, যা হচ্ছে তোমাদের যৌগিক ভেদের উপপাদ্যে বলা আছে। কিন্তু এক্ষেত্রে দেখো তাই ধরলে বিবৃতি সত্য হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো না। কেন? না, তোমার এখানে রয়েছে এক্স প্রপোর্শনাল জেড, ওয়াইটা বা এক্স এর সম্পর্কে কিছু বলা নেই। এখানে দেখো এই যে কন্ডিশনটা আমরা ইউজ করছি তখন অবশ্যই জেড প্রপোর্শনাল এক্স ওয়াইটা ধ্রুবক বলতে হচ্ছে। তারপরেটা দেখো জেড প্রপোর্শনাল ওয়াই এক্সটা ধ্রুবক আমাকে বলতে হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কোনো এক্সট্রা কন্ডিশন আমাদের দেওয়া নেই। তার মানে যেমন অ্যাজ ওয়েল এজ অঙ্কটা আমরা করি সেইভাবে করতে হবে, আর সেইভাবে করলে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। এরপরে চারের অঙ্কটা দেখে নেব। কি বলেছে? 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রের সমকোণ উৎপন্ন করে, তবে জ্যাটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। তা ছবিটা আগে আঁকবো। 5-এর প্রশ্নে বলেছে 10 সেমি, সরি 4-এর প্রশ্ন, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত রয়েছে, সেই বৃত্তে কোনো একটা জ্যা, সাপোজ মনে করি এই একটা জ্যা নিলাম, তার কেন্দ্রে রয়েছে সমকোণ, অর্থাৎ এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাও ব্যাসার্ধ কত? 10, এটাও ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 10। এবার চেয়েছে কি জ্যাটির দৈর্ঘ্য, জ্যাটা হয়ে যাচ্ছে এক্ষেত্রে অতিভুজ। তাহলে অতি সমান আমরা কি জানি? রুট ভাগ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা দুটোই আসে দেখো 10, তাহলে 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার সমান কি আসবে? রুটের মধ্যে 10 স্কয়ার মানে 100, এটার জন্য 100, তাহলে চলে আসছে রুট 200। 200 থেকে আমরা কি পাবো? 10√2, আর এক্ষেত্রে দেওয়া রয়েছে কত? 5 সেন্টিমিটার। তার মানে স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা। এরপর আমরা 3-এর দাগের 5-এর অঙ্কটা দেখে নেব। কি রয়েছে? 0 ডিগ্রি লেসার ইকুয়াল টু আলফা লেসার ইকুয়াল টু 90 ডিগ্রি, সেক্ষেত্রে সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সর্বনিম্ন মান কত হবে? তা দেখো 5-এর অঙ্কে কি বলেছে? সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সর্বনিম্ন মান। তাহলে এটাকে আমরা সেক আলফা হোল স্কয়ার লিখতে পারি, আর এটা কস আলফা হোল স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে ইউজ করব। কোন সূত্রে? এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab, এ বলতে সেক আলফা, বি সমান কস আলফা। তাহলে পেয়ে যাচ্ছি সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কয়ার, আর এটা সেক আর কস কাটাকুটি হলে 2, কেন সেক হচ্ছে কসের উল্টো বা কস সেকের উল্টো। তাহলে দেখো এই যে ভ্যালুটা একে সর্বনিম্ন করতে গেলে এই যে আমরা চোখে দেখতে পাচ্ছি যেটা 2 তো কনস্ট্যান্ট, এর মান কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না, আমাদের হাতে রয়েছে এই টার্মটা। আবার দেখো এই টার্মটা কি? স্কোয়ার, তার মানে এর সর্বনিম্ন ভ্যালুটা হবে 0, কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে 0 যদি হয় তখন দেখো এটা 0 হলে আমরা কি পেয়ে যাব? এটা যদি আমরা 0 ধরে নিই, 0 প্লাস 2 সমান 2। সুতরাং সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফার সর্বনিম্ন মান হচ্ছে 2, আর যেটা বিবৃতিতেও রয়েছে এর সর্বনিম্ন মান 2। সুতরাং
এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে সত্য। এবার 6 অঙ্কে যাব। 6 অঙ্কে কি রয়েছে দেখো, স্কোর রয়েছে, আমি আগে লিখে নেব। আর এদিকে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা, কি রয়েছে 1 3 2 6, আর রয়েছে 3 4 4 7, আর রয়েছে 5 5। বলেছে সংখ্যাগুরু মানটা কত হবে। তাহলে দেখো সংখ্যাগুরু মান এক্ষেত্রে কোনটা বেশিবার রয়েছে, 7 জন শিক্ষার্থী, তাদের স্কোর হচ্ছে 4, তাহলে সংখ্যাগুরু মান কত হবে, সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে 4। কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে দেখো সংখ্যাগুরু মান 3, সুতরাং এই বিবৃতি হয়ে যাচ্ছে মিথ্যা। এরপর 4-এর দাগে যে 2 নম্বর অঙ্ক, যেগুলো হচ্ছে খুব ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট, তা কারণ এক্ষেত্রে তোমাদের ডিটেলসে লিখতে হয়, তা সেই সমাধানগুলো দেখে নেবো। সেই সঙ্গে একটু বলি, যা নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এখান থেকে তোমরা ডিটেলস এবং সঠিক সমাধান পাবে। তা দেখে নাও 4-এর 1-এর অঙ্কে কি রয়েছে। 4-এর দাগের 1-এর অঙ্কে রয়েছে ABC এর মূলধনের অনুপাত 1/x:1/y:1/z। এ বি ও সি এর মূলধনের অনুপাত সমান 1/x:1/y:1/z। এটাকে একটু চেনাশোনা যে আমাদের রয়েছে ফর্মে, সেই চেনাশোনা ফর্মেটে আমরা সাজিয়ে নেব। তা দেখো প্রতিটা টার্মকে যদি আমরা XYZ দিয়ে গুণ করি, কেন গুণ করবো, এর নিচে রয়েছে এক্স, কাটতে গেলে এক্স দিয়ে গুণ করতে হবে, আবার এটা বেলা ওয়াই দিয়ে গুণ করতে হবে, এটা বেলা জেড কে কাটতে গেলে তোমাকে জেড দিয়ে গুণ করতে হবে। তাহলে তিনটেকে যদি আমরা একসঙ্গে করতে চাই, তাহলে প্রত্যেকটার জন্য দেখো যা যা লাগবে যেন একসঙ্গে থাকে। তাহলে প্রথমটার জন্য এক্স, দ্বিতীয়টার জন্য ওয়াই, তৃতীয়টার জন্য জেড, এই তিনটে আমাদের একসঙ্গে রাখতে হবে। সুতরাং কি করব, প্রতিটা টার্মকে আমরা XYZ দিয়ে গুণ করব। 1/x into xyz is to 1/y into xyz, 1/z into xyz। এবার দেখো এখানে x ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকবে, yz। এখানে y ক্যান্সেল হলে xz, এখানে z ক্যান্সেল হলে xy, এটা আমাদের পড়ে থাকছে। এবার কি বলেছে, বছরের শেষে ব্যবসাতে z টাকা ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ কত, ক্ষতির পরিমাণ রয়েছে z টাকা। এবার কার ক্ষতি জানতে চেয়েছে, জানতে চেয়েছে সি এর ক্ষতির পরিমাণ। অতএব সি এর ক্ষতির পরিমাণ কত হবে, টোটাল হচ্ছে জেড, সির ভাগে কত পড়ছে, সি রয়েছে এক্স ওয়াই বাই আনুপাতিক সমষ্টি। কি হবে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স কে যোগ করতে হবে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তাহলে চলে আসছে দেখো উপরে গুছিয়ে লিখলে এক্স ওয়াই জেড, আর নিচে থাকছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এটাই হচ্ছে উত্তর, এত টাকা। এবার 2-এর দাগের অঙ্কে ফিরবো, যেখানে বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হলে অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে অমল বাবুর মূলধন কত। তা ধরে নিচ্ছি অমল বাবুর মূলধন পি টাকা। তাহলে দেখো পি টাকার 1 বছরে 4% রেটে ইন্টারেস্ট কত পাবো, পি ইন্টু 1 ইন্টু 4/100। আবার সেই পি টাকার 1 বছরে 3.34 বলতে কত হবে, পূর্ণটা যদি আমরা ভেঙে নিলে চলে আসবে 4 3.34, একটু দেখে নাও, 4 3 12 আর 3 যোগ করলে 15, 15/4 আর নিচে একটা 100 আসবে। এইভাবে দুটো ডিফারেন্ট সুদ আমরা পেতাম, এটা হচ্ছে 4% রেটে আর ওটা 3.34% রেটে। এই যে সুদ তাদের মধ্যে পার্থক্য কত বলেছে, 60 টাকা। এবার এখান থেকে আমরা সলভ করলে পি এর মান যা পাবো সেটাই ছিল অমলবাবুর মূলধন। তাহলে দেখো p/100 রয়েছে 2 জায়গা, আমরা কমন নিয়ে নিচ্ছি, এখানে পড়ে থাকছে 4, এখানে p/100 গেলে 15/4 সমান 60।
তাহলে পড়ে থাকছে পি বাই 100, এটা বিয়োগ করলে খুব সহজেই চলে আসবে। 4 4 16 থেকে 15 গেলে 1/4 সমান 60। এবার দেখো পি সমান কত হবে 60, আর এদিকে গেলে 100 আর 4 ভাগ রয়েছে, ওপারে গেলে গুণ হয়ে যাবে 100 ইন্টু 4। তাহলে কি চলে আসছে 6 4 24 আর 3টে শূন্য। তাহলে অমলবাবুর মূলধন কত চলে আসছে 24,000 টাকা। এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 4-এর দাগে যে 3-এর অঙ্কটা রয়েছে তা দেখে নেব। 3-এর অঙ্কে কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে সেটা আগে লিখে ফেলবো। 3-এর দাগের অঙ্কে বলেছে x স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এই সমীকরণে একটি বীজ দেওয়া আছে 2, তাহলে অপর বীজটি কত? তা দেখো এটা 1 নম্বর দিলাম, ধরি 1 নম্বর সমীকরণের অপর বীজ আলফা, তাহলে কি পাবো আমরা বীজদ্বয়ের গুণফল, একটা রয়েছে 2, আমি ধরে নিয়েছি একটা আলফা 2 ইন্টু আলফা, সেটা সমান আমরা কি জানি সি বাই এ। এটা অনেকবার দেখানো হয়েছে কোনটা সি কোনটা এ কোনটা বি, এতক্ষণে তোমাদের খুব সড়গড় হয়ে গেছে। তাহলে সি বলতে এখানে 6 বাই এ বলতে এখানে দেখো এক্স স্কয়ারের সঙ্গে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলফা সমান 6/2 সমান 3। এটাই হয়ে যাচ্ছে সমীকরণের অপর বীজ। এরপর 4-এর যে অঙ্কটা রয়েছে দেখো সমানুপাত থেকে রয়েছে 3x - 5y, রয়েছে 3x - 5y বাই 3x প্লাস 5y সমান 1/2। জানতে চেয়েছে কি জানতে চেয়েছে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এর ভ্যালুটা কত, এটা আমাদের বার করতে হবে। তো এটা কিভাবে করব, প্রথমে দেখো আমরা এটাকে সলভ করব। কোনাকুনি যদি আমরা গুণ করি কি পেয়ে যাব 2 3 6x 2 5 10y, আর এদিকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে। এক্স গুলোকে একদিকে আনলে 6টা থেকে 3টে যখন যাবে 3x পড়ে থাকবে, -10 ওপারে গেলে +10 হবে, আর 5 আছে বলতে 15y। তাহলে পেয়ে যাচ্ছি x = 3 5 15 5y, এই ভ্যালুটা ওখানে বসিয়ে দেবো। তাহলে কি পেয়ে যাব 3x স্কোয়ার বলতে 5y এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু ওয়াই স্কোয়ার, 3 ইন্টু x সমান 5y তার স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। এবার দেখো এটা একটু মুখে মুখে করবো যে 5 স্কোয়ার সমান 25, তার সঙ্গে 3 গুণ করলে 75, সেখান থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে পেয়ে যাব উপরে 70y স্কোয়ার, আর নিচে দেখো পেয়ে যাব কি 5 স্কোয়ার 25 3 75 আর 5 যোগ করলে 80y স্কোয়ার। ওপর নিচে একটা 0 ক্যান্সেল হবে আর y স্কোয়ার ক্যান্সেল হলে পেয়ে যাবো আমরা 7/8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 4-এর দাগে 5-এর অঙ্কটা দেখে নেব কি রয়েছে। দেখো 4-এর দাগের 5-এর অঙ্কে একটি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। তাহলে ছবিটা আগে আঁকবো। কি রয়েছে ত্রিভুজ এবিসি এবিসি, এই এবিসি ত্রিভুজের এবি সমান বলেছে এসি, আর কি বলা আছে এবি বাহুকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করেছে, একটা বৃত্ত অঙ্কন করেছে, সেই বৃত্ত বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। যদি বিডি সমান 4 সেন্টিমিটার হয় তাহলে সিডি এর মান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাই এইরকম অঙ্ক কিন্তু এই সেম অঙ্ক আগে করানো হয়েছে, তবু যেহেতু এসছে আমি আরেকবার রিপিট করছি। তা দেখো ত্রিভুজ যে ত্রিভুজটা রয়েছে এবিসি সেখানে একটা আমরা অঙ্কন করব, এ আর ডি যোগ করছি, এ ও ডি বিন্দুদ্বয়
যুক্ত করা হলো। তাহলে দেখো কি পেয়ে যাচ্ছি আমরা, কোণ এডিবি। এডিবি কত হবে? 90 ডিগ্রি হবে। কেন? এবি তো ব্যাস, বৃত্তের ব্যাস। তাহলে লিখে দিই, যেহেতু এবি বৃত্তের ব্যাস, সুতরাং এডিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যার ভ্যালুটা আমরা জানি 90 ডিগ্রি। 90 ডিগ্রি ভ্যালুটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি বলবো, যে এডি লম্ব বিসি। তাহলে পেয়ে যাচ্ছি এডি লম্ব বিসি। আবার দেখো ত্রিভুজটা রয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু ত্রিভুজ এবিসি এর এবি সমান বিএসি বলা আছে, সমদ্বিবাহু। আবার পেয়ে গেছি এবং এডি লম্ব বিসি, সুতরাং এই যে লম্বটা আসবে সে কি করবে, বিসি বাহুকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে পেয়ে যাব বিডি সমান সিডি। যেহেতু বিডি সমান 4 সেন্টিমিটার, তাহলে সিডির মানও হয়ে যাবে 4 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 6 দাগের অঙ্কটা দেখে নেব। কি রয়েছে, এবিসি ত্রিভুজের এবি সমান রয়েছে 2a - 1। আর কি আছে, এসি সমান 2√2a। আর বিসি সমান রয়েছে 2a + 1। তাহলে বলেছে কি, বিএসি এর মান কত, কোন বিএসি এর মান কত, বিএসি এর মানটা কত জানতে চেয়েছে, অর্থাৎ এ কোনটা কত। তাই এই টাইপের অঙ্ক থাকলে মনে রাখবে, এই যে ত্রিভুজটা হবে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। এই কারণে এই 3টে বাহু দেওয়া আছে। তো দেখে নাও কিভাবে পাচ্ছি আমরা যে সমকোণী ত্রিভুজ। আমরা প্রথমে করছি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। কি পাবো, এবি বলতে হচ্ছে 2a - 1 এর হোল স্কোয়ার, আর এসি সমান 2√2 এর হোল স্কোয়ার। তাহলে পেয়ে যাচ্ছি 2a - 1 এর হোল স্কোয়ার, যেমন ছিল তেমনই রাখলাম। 2 এর স্কোয়ার সমান 4, √2 কে দুবার গুণ করলে √2a স্কোয়ার বলতে আমরা কত পাবো, রুট আর স্কোয়ার ক্যান্সেল হলে 2a। আর একটা আমরা 1 লিখতে পারি গুণ আকারে, কিছু নেই মানে। তাহলে এবার সূত্রটা কেমন আসছে দেখো, a - b এর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে আমরা কি পাবো, a + b এর হোল স্কোয়ার, অর্থাৎ 2a + 1 এর হোল স্কোয়ার। এই 2a + 1 বলতে কি রয়েছে, বিসি স্কোয়ার। তাহলে এইরকম একটা সম্পর্ক পাচ্ছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এ কোনটা কোথায় আছে আমাদের দেখতে হবে। তা দেখো ছবিটা যদি আমরা আঁকি, ছবিতে বিসি হবে অতিভুজ, আর এ তো পড়ে থাকবে, এটা তো সব থেকে বড় বাহু। তাহলে এটা কত হবে, এটা হবে 90 ডিগ্রি। তাহলে যেটা আমাদের চেয়েছে, যেহেতু ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং এর সমকৌণিক বিন্দু, অর্থাৎ যেই বিন্দুতে শীর্ষবিন্দুতে 90 ডিগ্রি রয়েছে এ, তাহলে কোণ বিএসি সমান আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। এটাই অ্যান্সার। 4-এর 7 অঙ্কে দেখবো কি রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি 3টি বিন্দু এমন ভাবে রয়েছে যে এ ও সিবি একটি সমান্তরিক। তাহলে ছবিটা আঁকবো। দেখো কি বলেছে, ও কেন্দ্রে একটা বৃত্ত রয়েছে, তার উপরে 3টে বিন্দু রয়েছে। 3টে বিন্দু কি, এ বি সি। তো সাপোজ এভাবে রয়েছে এ, এখানে নিচ্ছি বি, আর এখানে সি। তাহলে এইভাবে সমান্তরিকটা তৈরি হবে। ঠিক আছে,
এবার কি বলেছে, এ ও সি এর মান, এ ও সি এই যে কোনটা এ ও সি এটার মান জানতে চেয়েছে যে এ ও সি কত হবে। সরি, এক্ষেত্রে ছবিটা একটু নামকরণটা ঠিক করতে হবে। এ ও সি বি বলেছে, এ ও এই বি হবে না, এটা হবে সি, আর এটা চলে আসছে বি। তাহলে দেখো আমাদের রিকোয়ারমেন্ট যেটা চেয়েছে এ ও সি, এ ও সি বলতে কোনটা, এই টোটাল যে কোনটা আছে এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তা কিভাবে করব, দেখো এক্ষেত্রে দুটো ত্রিভুজ আমাদের তৈরি হয়ে গেল, আমরা যা ও বি কর্ণটা অঙ্কন করেছি। তাহলে লিখবো ও বি কর্ণ অঙ্কন করা হলো। এবার দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে ও এ সমান কি পাবো, ও বি, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো এ বিটা তার সঙ্গে সমান হবে, কেন সমান এ বি, কারণটা কি, যেহেতু ও সি সমান এ বি, সামান্তরিক বলা আছে তো, তাহলে ও সির সঙ্গে কে সমান হবে, এ বি, বিপরীত বাহু সমান। আবার ও সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেটা আবার ও এর সঙ্গে সমান, ও বির সঙ্গে সমান। তার মানে আমরা পেয়ে গেলাম কি, ও এ সমান ও বি সমান এ বি। তাহলে ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে তার প্রত্যেকটা কোণ কত হবে, অবশ্যই 60 ডিগ্রি হবে। সুতরাং কোণ এ ও বি পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। অনুরূপভাবে আমরা পেতে পারি কোণ বি ও সি, সেটাও 60 ডিগ্রি। কেননা একটু বলে দিই, ও সি আর ও বি সমান হবে, আর তার সঙ্গে সমান হবে বিসি, কেন বিসি কার সঙ্গে সমান, ওই ও এর সঙ্গে সমান, তাহলে ওটাও সমবাহু ত্রিভুজ, তাহলে সেক্ষেত্রে এই কোণটা হবে 60 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি পেয়েছি। অতএব কোণ এ ও সি সমান কত পেয়ে যাব, কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি, দুটোর ভ্যালু রয়েছে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। 8 অঙ্কে দেখো, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক এবং অপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে। তাহলে নিচের অংশ কি বলেছে, অর্ধগোলক, আর ওপরের অংশটা বলেছে শঙ্কু আকৃতির, মানে ছবিটা জাস্ট এইরকম হবে। আর কি বলা আছে, যদি দুটি অংশের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা এই দুটির অনুপাত কত। এক্ষেত্রে শুধু ব্যাসার্ধ বলা আছে কেন, না শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ যা হবে আর গোলকেরও অর্ধগোলকেরও ব্যাসার্ধ তাই হবে। তা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর উচ্চতা এইচ একক, তির্যক উচ্চতা এল একক এবং ব্যাসার্ধ আর একক। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল, আর ওদিকে যে অর্ধগোলকটা রয়েছে তার যে পার্শ্বতল পুরোটা হলে 4 পাই আর স্কয়ার, এক্ষেত্রে আমরা পেয়ে যাবো অর্ধেক মানে 2 পাই আর স্কয়ার। তাহলে দুদিক থেকে পাই পাই ক্যান্সেল হবে, একটা আর যদি ক্যান্সেল হয় পড়ে থাকবে এল বাই আর সমান 2। এবার দেখো কি পেয়ে যাব, আমরা একে স্কোয়ার করবো তবে আমরা ইউজ করতে পারবো যে এল স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4। কেন না, আমরা জানি যে এল থেকে আর আর এইচে যাওয়ার একটা সূত্র রয়েছে, সেটা এক্ষেত্রে লিখে দিতে পারি। অতএব এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা রয়েছে তো, তির্যক উচ্চতা ব্যাসার্ধ এবং উচ্চতার মধ্যে একটা সম্পর্ক। তাহলে এবার এল স্কোয়ার ভ্যালু বসাবো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4, বা আর স্কোয়ার দিয়ে ভাগ করলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4, এটা কাটাকুটি করলে 1, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4 থেকে 1 গেলে 3। তাহলে এবার উল্টে দেবো, আর ইস টু এইচ চেয়েছে,
আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 1/3। 3 এর নিচে ছিল 1, উল্টে দিলে 1/3, তাহলে চলে আসছে আর বাই এইচ সমান 1/√3। আমরা রুট করলে সমান চলে আসছে 1:√3। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 4 দাগের 9 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে? একটি ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যায় তার ব্যাসার্ধ রয়েছে 2√3 সেন্টিমিটার। তাহলে ঘনকটির আয়তন কত? ছবিটা আঁকবো, আঁকলেই একেবারে সহজ হয়ে যাবে। 4 দাগের এই অঙ্কটা হচ্ছে কত? 9 অঙ্ক। তা দেখো কি বলেছে, একটি ঘনক রয়েছে, সেই ঘনকের মধ্যে একটি গোলক রাখা আছে, সেই গোলকটির ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ বলেছে 2√3। তাহলে এই দিকে যে ব্যাসার্ধ সেটাও হবে 2√3। সুতরাং দেখো ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে কত? হবে ওই যে গোলকটি রয়েছে সেই গোলকটির ব্যাস, গোলকটির ব্যাস সমান কি? ব্যাসার্ধ রয়েছে 2√3, তাকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব ব্যাস সমান 2 দিয়ে 4√3 সেমি। এবার যা ঘনকের বাহু পেয়ে গেছি, তাহলে আয়তনটা বার করা খুবই সহজ। তাহলে আমরা পেয়ে যাব ঘনকটির আয়তন সমান কি জানি? বাহুর কিউব, অর্থাৎ 4√3 এর হোল কিউব ঘন সেমি। দেখো 4 কে 3 বার গুণ করলে পেয়ে যাব 64, আর √3 কে 3 বার গুণ করতে হবে, তার মধ্যে 2 বার গুণ করলে আমরা পেয়ে যাব একটা 3 আর একটা √3 পড়ে থাকবে। 3 4 12, হাতে 1 থাকছে, 3 6 18 কি 19, 192 √3 ঘন সেমি। এটাই হলো সঠিক উত্তর। এবার আমরা 4 দাগের 10 অঙ্কটা দেখে নেব। সুন্দর একটা অঙ্ক রয়েছে থিটা ত্রিকোণমিতি থেকে। আর cos থিটা ইকুয়াল টু 2√3, আর রয়েছে আর sin থিটা সমান কত? 2। এখান থেকে আর ও থিটার মান জানতে চেয়েছে। তা কি করব? দেখো যদি আমরা আর sin থিটা ইকুয়াল টু 2 রয়েছে, এটাকে ভাগ দেবো কত দিয়ে? আর cos থিটা সমান 2√3, এটা দিয়ে ভাগ করছি। তাহলে দেখো আর আর ক্যান্সেল হবে বাম দিকে, সাইন বাই কস বলতে আমরা পেয়ে যাব ট্যান থিটা, আর এদিকে 2 2 ক্যান্সেল হলে 1/√3, সেটা আবার আমরা জানি ট্যান 30 ডিগ্রি। তাহলে দুদিক থেকে ট্যান গেলে আমরা পেয়ে যাব থিটা সমান 30 ডিগ্রি। যা থিটা মান পেয়ে গেছি, সেই থিটা মানকে আমরা যে দুটো গিভেন ইকুয়েশন রয়েছে সেই দুটো সমীকরণে যে কোনো একটাতে বসালে আমরা পেয়ে যাব আর এর ভ্যালু। তো দেখো যেহেতু আর cos থিটা সমান 2√3, তাহলে আর cos থিটা বলতে 30 ডিগ্রি সমান 2√3, আর cos 30 ভ্যালু কত? sin 60, অর্থাৎ √3/2 সমান 2√3। দুদিক থেকে √3 ক্যান্সেল হলো, আর ইকুয়াল টু কত পেয়ে যাব? 2 × 2 সমান 4। তাহলে পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু 4 আর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এরপর আচ্ছা একটা অঙ্ক স্কিপ করা হয়ে গেছে, যেটা 11 অঙ্ক তোমরা দেখলে, 10 অঙ্ক, সেটা ছিল 11 অঙ্ক। 10 অঙ্কটা ছেড়ে গেছি, সেটা দেখে নাও। 10 অঙ্কে রয়েছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে থিটার মান। তা দেখো tan 4 থিটাকে আমরা রাখলাম, tan 6 থিটা উপরে গেলে ভাগ হবে 1/tan 6 থিটা। তাহলে tan 4 থিটা সমান 1/tan বলতে cot 6 থিটা। তাহলে tan 4 থিটা ইকুয়াল টু cot থিটা আমরা কি জানি? tan 90 মাইনাস থিটা। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে এখানে 6 থিটা। দুই দিক থেকে যদি tan tan উঠে যায় তাহলে কি থাকবে? 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। মাইনাস 6 এবারে এলে হয়ে যাবে +6, আর 4 রয়েছে মানে 10 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কত? 90/10 সমান 9 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 9 ডিগ্রি। এরপরে আমরা শেষ অঙ্কে চলে এসেছি।
তা শেষে একটা সুন্দর অঙ্ক রয়েছে। তা কথায় বলে না, যা শেষ সুন্দর যার তার সব সুন্দর। তা একটা সুন্দর অঙ্ক দিয়ে শেষ করব আজকে। কি রয়েছে দেখো, 4-12 অঙ্কে রয়েছে ইউআই সমান xi মাইনাস 25/10, আর রয়েছে সামেশন fi ui সমান 20, সামেশন fi সমান 100। জানতে চেয়েছে এক্স বার সমান কত, অর্থাৎ গড়। তা অঙ্কটা দেখেই দেখো বুঝতে পারবে যে সামেশন fi ui টার্মটা কোথায় থাকে তোমাদের, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় বা স্টেপ ডেভিয়েশন। তোমাদের তিনটে পদ্ধতি জানা আছে। প্রথম হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডিরেক্ট মেথড, দ্বিতীয় হচ্ছে কল্পিত গড় বা অ্যাজিউমড মিন, থার্ড হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন, যে ক্ষেত্রে তোমরা এই সামেশন fi ui সামেশন fi পাও। তাই এবার দেখে নাও যে সেখানে ইউআইটা কি ছিল, ইউআই ছিল xi মাইনাস a বাই h, ওর সঙ্গে আমরা কম্পেয়ার করব। কি ছিল, xi মাইনাস a বাই h। তাহলে দেখো কম্পেয়ার করলে আমরা কি পেয়ে যাব, a সমান কত 25, আর h এর জায়গায় বসে আছে বেটা 10। এবার সূত্রটা ফটাফট ইউজ করব, x বার সমান সামেশন fi ui বাই সামেশন fi, এর সঙ্গে h একটা গুণ থাকে আর থাকে যোগ a, তার মানগুলো বসিয়ে দেবো। a সমান রয়েছে 20, সরি a সমান 25, h রয়েছে 10, সামেশন fi ui হচ্ছে 20, সামেশন fi ভ্যালু হচ্ছে 100, দুটো জিরো ক্যান্সেল হলো। তাহলে 25 আর 2 একে 2 সমান 27, আর এখানেই হয়ে গেল আজকের শেষ। তাই এইভাবে দেখো আজকের যে পর্বটা হলো পেজ নম্বর 238। তা অঙ্কগুলো দেখো খুব সুন্দরভাবে কত সহজেই সলভ করা যাচ্ছে। তা তোমরা যদি নিয়মিতভাবে এই প্ল্যাটফর্ম থেকে অঙ্কগুলো সলভ করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে গিয়ে 1 নম্বর এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে তার জন্য নার্ভাস হতে হবে না, কেননা বেশিরভাগ অঙ্কই তোমাদের জানার মধ্যে থাকবে। আর 1 নম্বর এবং 2 নম্বরে যে 36 নম্বর থাকে সেটা তোমরা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, শেষের দিকে যে লং কোশ্চেনগুলো থাকে সেগুলো তোমরা আরো বেশি সময় দিয়ে করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েদের কি হয় যে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নতে গিয়ে আটকে যায়, অনেকটা সময় নষ্ট হয়, তার কারণে তারা লং কোশ্চেনগুলো হয় ছেড়ে আসে, নাহলে ঠিকঠাক লিখতে পারে না, সেক্ষেত্রে তাদের নাম্বার কাটা যায়। আর তোমরা যারা কন্টিনিউয়াসলি ভাবে তোমরা এই ভিডিওগুলো দেখছো, তোমাদের ক্ষেত্রে একটা উপকার হবে কি, যে তোমরা পরীক্ষা হলে গিয়ে 1 নম্বর এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো তা খুব কুইক সমাধান করতে পারবে, যার ফলে তোমাদের হাতে অনেকটা সময় থেকে যাবে এবং পরীক্ষাটা খুবই সুন্দর হবে। তা আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো চলছে। আর একটা কথা বলবো, এই যে কন্টেন্টগুলো পাচ্ছ পুরো ডিটেলস একদম নিখুঁতভাবে, তা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ তোমরা, কোনো রকম অর্থের বিনিময়ে নয়। তাই ফ্রিতে শুধু নিলে হবে না, তোমাদের কি করতে হবে, একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, আর অতি অবশ্যই তোমরা যদি নতুন হও এই প্ল্যাটফর্মে, তাহলে এই প্ল্যাটফর্মে সবসময় যুক্ত থাকতে হলে পাশে যে বেল আইকন আছে তা প্রেস করে দাও এবং অবশ্যই নোটিফিকেশনটা অল করে দাও, যাতে করে কোনো ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে সামনেই চলে আসে আর তোমরা সেই ক্লাসটা খুব দ্রুত প্রিপারেশন নিয়ে নিতে পারো। তা যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি পরবর্তী যে স্কুল রয়েছে এবিটিএ টেস্ট পেপারে তার সঠিক এবং নিখুঁত সমাধান নিয়ে একই রকমভাবে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের পর্ব এইটুকু, টাটা।